তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর আলোচনা করব। দেখো, একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো 3টি প্রশ্ন, 3 নাম্বার। এবার একের 1 নম্বরে আছে মেগালিথ বলা হয় পাথরের গাড়ি, পাথরের সমাধি, পাথরের খেলনাকে। মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে, তার মানে সঠিক উত্তর হবে পাথরের সমাধি। 1-2 প্রথম বৌদ্ধ সংহতি হয়েছিল পাটলিপুত্র রাজগৃহ বৈশালীতে। প্রথম বৌদ্ধ সংহতি হয়েছিল রাজগৃহে। নেক্সট প্রশ্ন, জৈন ধর্মের তীর্থঙ্করের সংখ্যা ছিল, দেখো 21 জন, 24 জন, 25 জন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে 24 জন, অর্থাৎ জৈন ধর্মের তীর্থঙ্করের সংখ্যা ছিল 24 জন। নেক্সট প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। দেখো 2-এর 1 নম্বর, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি? উত্তর হবে দেখো ঋগ্বেদ। নেক্সট প্রশ্ন, কোন বেদে জাদুমন্ত্রের সংকলন রয়েছে? উত্তর হবে দেখো অর্থবেদে। চলো নেক্সট প্রশ্ন আসছি, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য কি? রামায়ণ এবং মহাভারত। ভিলদের রাজাকে কে ছিলেন? দেখো ভিলদের রাজা কে ছিলেন? উত্তর দেখো ভিলদের রাজা ছিলেন হিরণ্যধনু। নেক্সট, বৌদ্ধদের রাজধানীর নাম কি? উত্তর হবে বৌদ্ধদের রাজধানীর নাম হলো বৈশালী। বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা কী ছিল? উত্তর হবে পালি। সাতবাহন বংশের প্রথম রাজার নাম কি? সাতবাহন বংশের প্রথম রাজার নাম শিমুক। হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত বাণভট্ট লিখেছেন। নেক্সট 3-এর প্রশ্ন, দেখো 3 নম্বর করে রয়েছে অষ্টাঙ্গিক মার্ক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বুদ্ধ 4টি মূল উপদেশ দেন, প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। ওই 4টি উপদেশকে একসঙ্গে চতুর্জা সত্য বলা হয়। দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায়ের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। সেই 8টি উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। মার্গ মানে পথ, 8টি পথকে তাই একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এরপরে ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য কি? আটবিক কি? উত্তর দেখো ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ। আটবিক মানে বন। মৌর্য শাসন আমলে যারা বনে থাকতেন তাদেরকেই এই আটবিক বলা হতো। আটবিকরা মৌর্য সাম্রাজ্যের নানা রকম গোলমাল পাকাতেন। নেক্সট প্রশ্ন, সপ্তসিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? দ্বাদশ অঙ্গ কি? দেখো, সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চলগুলি ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। ওই অঞ্চলটিকে বলা হতো সপ্তসিন্ধু অঞ্চল। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে সাজানো হয়েছিল। এই ভাগগুলিকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বলে অঙ্গগুলোকে একসঙ্গে বলা হয় দ্বাদশ অঙ্গ। এরপর যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়ার নাম্বার রয়েছে 5। ক নম্বর, চতুর্জাম ও পঞ্চমহাব্রত সম্পর্কে যা জানো লিখো। দেখো উত্তর হবে চতুর্জাম ও পঞ্চমহাব্রত। জৈন ধর্মের 4টি মূলনীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলি হলো কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই 4টি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টিকে একসঙ্গে চতুর্জাম ব্রত বলা হয়। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। তার মতে ব্রহ্মচর্য নীতিও জৈনদের মেনে চলা উচিত। এই 5 নীতিকে একসঙ্গে পঞ্চমব্রত বলা হয়। এরপরে দেখো টিকা লেখো দিগম্বর ও শ্বেতাম্বর, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দিগম্বর দক্ষিণাতে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ভদ্রবাহু। তিনি বর্ধমান মহাবীরের পথকে কঠোরভাবে মেনে চলতেন। মহাবীরের মতোই ভদ্রবাহু ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না, এর জন্য তাদের দিগম্বর বলা হয়। আর শ্বেতাম্বর উত্তর ভারত থেকে যাওয়া জৈনদের নেতা ছিলেন স্থূলভদ্র। তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড়ের ব্যবহারের পক্ষপাতী ছিলেন। এই জৈন সন্ন্যাসীদের গোষ্ঠী শ্বেতাম্বর বলে পরিচিত হয়। খ্রিস্টীয় প্রথম শতক নাগাদ দিগম্বর ও শ্বেতাম্বরের বিভেদ পরিষ্কার হয়ে যায়। তবে জৈন ধর্মের মূলনীতিগুলির ক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ তফাৎ ছিল। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।